মানচিত্রে এমন কয়েকটা দেশ আছে যাদের গল্পই যেন সিনেমার চেয়েও বড়। একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া, মাঝ দিয়ে বয়ে যাচ্ছে বিস্ফোরণ, যুদ্ধ, বাণিজ্য আর সভ্যতার পুরো ইতিহাস। এই সংযোগস্থলের নাম তুরস্ক। এক দেশ যার মাটি ছুঁয়ে গেছে রোমান সাম্রাজ্যের পদচিহ্ন, যেখানে জন্ম নিয়েছে ইসলামিক ইতিহাসের অন্যতম শক্তিশালী রাজবংশ। আবার ঠিক সেই জমিনে দাঁড়িয়েই জন্ম হয়েছে আধুনিক বিশ্বের সবচেয়ে প্রগতিশীল মুসলিম রাষ্ট্রগুলোর একটি। আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব তুরস্কের অতীত, বর্তমান, উন্নতি, রাজনীতি, সেনাশক্তি এবং ভবিষ্যৎ সব কিছুর মধ্য দিয়ে। যেভাবে পতনের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে দেশটি আজ বিশ্ব শক্তি হওয়ার পথে, সেই অবিশ্বাস্য করবে। প্রথমে বুঝে নিতে হবে তুরস্কের ভূগোলই তার শক্তি। মানচিত্রে চোখ রাখলে দেখবেন তুরস্ক আসলে পৃথিবীর হৃৎপিণ্ড জায়গায় দাঁড়িয়ে। একদিকে ইউরোপের বুকে গ্রিস, বুলগেরিয়া, অন্যদিকে এশিয়ার বিশাল ভূমি, সিরিয়া, ইরাক, ইরান, আর মাঝখানে কেটে গেছে একটি নীল রাস্তা, বসফরাস। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপিং লেন, যেখানে প্রতিদিন হাজার হাজার কার্গো জাহাজ পৃথিবীর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। তুরস্ক তাহলে বেসিক্যালি দাঁড়িয়ে আছে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি এসবের ক্রসিং পয়েন্টে। এই জায়গায় যে দেশ বসে আছে সে দেশ কখনোই ছোট খেলোয়াড় হতে পারে না। একটা সময় ছিল যখন তুরস্ক মানেই ছিল অটোমান এম্পায়ার, এক সাম্রাজ্য যা 3 মহাদেশে রাজত্ব করেছে। ইউরোপের দরজায় দাঁড়িয়ে থাকা সেই মুসলিম দুনিয়ার শেষ সম্রাটরা দীর্ঘ 600 বছর ক্ষমতায় ছিল। কিন্তু সময় যত গড়ালো, ভিতরে জমতে লাগলো দুর্নীতি, বৈষম্য, দুর্বল শাসন, রাজনৈতিক ভয়ানক ভুল। বিশ্বযুদ্ধের আগুন ছড়িয়ে পড়তেই 1918 থেকে 1922 সালের মধ্যে সাম্রাজ্যটিকে মাটিতে নামিয়ে আনে পরাশক্তিরা। একটি জাতি পরাজয়ের গ্লানিতে ডুবে থাকা, দিকহীন, দরিদ্র। ঠিক তখন হাজির হলেন একজন মানুষ, যাকে তুরস্কের মানুষ এখনো জাতির জনক বলে ডাকেন, মুস্তফা কামাল আতাতুর্ক। যুদ্ধ শেষে তিনি বুঝলেন, সাম্রাজ্য খুঁজতে গেলে দেশটি বাঁচবে না। বাঁচতে হলে দরকার বিজ্ঞান, শিক্ষা, আধুনিকতা, জাতীয় পরিচয়। এভাবেই জন্ম নিল মডার্ন তুর্কি। একদম শূন্য থেকে আতাতুর্ক একে বলেছিলেন, উই হ্যাভ নো অপশন বাট মডার্নাইজেশন। আতাতুর্ক যেন নিজ হাতে তার জাতিকে গড়ে তুলেছিলেন। যেভাবে একজন ভাস্কর পাথরকে ছেটে স্কাল্পচার বানায়, তুরস্ককে সেভাবেই আধুনিক করলেন তিনি। তিনি অনেকগুলো রিফর্ম করেছেন। ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করলেন, কারণ উন্নয়ন মানেই মুক্তচিন্তা। নারীদের ভোটাধিকার দিলেন, মধ্যপ্রাচ্যের প্রথম দেশগুলোর একটি যারা নারীদের ভোটাধিকার দিয়েছেন। আরবি লিপি বাদ দিয়ে ল্যাটিন বর্ণমালা চালু করলেন, কারণ বিজ্ঞান শেখার দরকার সহজ ভাষা। ইউরোপিয়ান আইনের উপর ভিত্তি করে সেকুলার আইন ব্যবস্থা তৈরি করলেন। পুরো দেশকে পাঠালেন এডুকেশন ড্রাইভে, হাজার স্কুল নির্মাণ করলেন। যে দেশে আলো ছিল না, সেখানে আলো জ্বালালো একটি মানুষ। এই কারণেই তুরস্ক আজ মুসলিম বিশ্বে আলাদা। কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। 1960 থেকে 2000 সাল পর্যন্ত তুরস্ক ছিল আগুনের উপর হাঁটা এক দেশ। সেনারা বারবার সরকারকে হটিয়ে দিচ্ছে, শহরে রাজনৈতিক সহিংসতা হচ্ছে, ভেতরে কুর্দি বিদ্রোহ হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, লিরা মান হারাচ্ছে, আইএমএ বারবার ঋণ দিচ্ছে। একটি দেশ
উঠতে চায়, কিন্তু ডানায় আগুন লেগেছে। এই সময় তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তারা প্রত্যাখ্যাত হচ্ছিল। এরপর আসে 2002 সাল, একটা নির্বাচন, আর তার মধ্য দিয়ে শুরু হয় তুরস্কের নতুন অধ্যায়। নেতৃত্বে আসেন এরদোগান এবং তার একে পার্টি। প্রথম 15 বছর ছিল এক অর্থনৈতিক বিস্ফোরণ। এই নির্বাচনের পর শহরগুলো বদলে যেতে থাকে। সড়কে সড়কে নতুন হাইওয়ে তৈরি হয়, নতুন ব্রিজ তৈরি হয়, নতুন মেট্রো, নতুন এয়ারপোর্ট তৈরি হয়। মিডল ক্লাস হঠাৎ বেড়ে গেল, বিদেশি বিনিয়োগ ঢুকলো নদীর জলের মতো। তুর্কির জিডিপি গ্রো করলো 300%, 300%-এর বেশি জিডিপি গ্রো করলো। মিলিয়নস অফ পিপল পোভার্টি থেকে বের হলো। তুর্কিশ এয়ারলাইন্স এক গ্লোবাল জায়ান্টে পরিণত হলো। তুরস্ক বলতে গেলে পুরনো পোশাক খুলে নতুন রূপ ধারণ করলো। যে দেশ একসময় বিদেশের অস্ত্র কিনতে লাইন দিত, আজ সেই তুরস্ক বিশ্বের অন্যতম অস্ত্র রপ্তানিকারক। এটা শুধু সামরিক উন্নতি নয়, এটা জাতীয় আত্মবিশ্বাসের গল্প। তুরস্কের TB2 ড্রোন আজ 30টিরও দেশ ব্যবহার করছে। আকিনসি ড্রোন হেভি স্ট্রাইক ক্যাপাবিলিটি নিয়ে তৈরি করা হয়েছে। T-129 হেলিকপ্টার, আল্ট্রা ট্যাঙ্ক, ওয়ারশিপ তৈরি করে তারা রপ্তানি করছে। TAI, TFX নিজেদের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট প্রকল্প হাতে নিয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তারা। তুরস্ক বুঝেছে, নিজেকে রক্ষা করতে চাইলে নিজের জিনিস নিজেকেই বানাতে হবে। তুরস্ক কিন্তু এমন একটা দেশ যেখানে অজানা ধ্বনি আর ক্যাফের আড্ডা দুটোই পাশাপাশি চলে। স্কার্ফ পরা নারী আর আধুনিক পোশাক পরা নারী দুজনেই একই শহরে খুব স্বাভাবিকভাবে কোএক্সিস্ট করছে। এটাই তাদের শক্তি, ট্রু ব্যালেন্স। তুরস্কের রাস্তা দিয়ে হাঁটলেই দেখবেন উত্তরাধিকার আর আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ তারা তৈরি করেছে। কি নেই এখানে? ব্লু মস্কের গম্ভীর স্থাপত্য আছে, গ্র্যান্ড বাজারে রঙিন বাজার আছে, কাবাবের ধোয়া ওঠা রাস্তা আছে, আর সাগরের তীরে বসে সন্ধ্যার হাওয়ায় মানুষজনের হাসি মুখ আছে। তুর্কি নাটকের জনপ্রিয়তা শুধু বিনোদন নয়, এটা তাদের সফট পাওয়ার। একটি মুসলিম দেশ কিভাবে এত উন্নত হলো? এর যদি উত্তর দিতে হয়, তারা এডুকেশন ফার্স্ট পলিসি করলো, জাতিকে প্রথমে শিক্ষিত করতে হবে। সেকুলার গভর্নেন্স করলো, রাষ্ট্রকে ধর্মীয় সংঘাত থেকে দূরে রাখতে হবে। টেকনোলজি অ্যাডাপশন করলো, নতুন প্রযুক্তিতে দ্রুত অভিযোজন করতে হবে। স্ট্র্যাটেজিক জিওগ্রাফি ব্যবহার করে ট্রেড রাউটারকে অর্থনীতির ইঞ্জিন বানিয়েছে। স্ট্রং মিলিটারি বেস করেছে, নিরাপত্তা নিশ্চিত করেছে, বিদেশি সাহায্যের উপর নির্ভরতা কমিয়েছে। মডার্ন আইডেন্টিটি প্লাস মুসলিম হেরিটেজ, দুই দিককেই সম্মান করেছে তারা। তুরস্ক দেখিয়েছে উন্নত ধর্ম, সংস্কৃতি বা স্থানভেদে আটকায় না। উন্নতির মূল চালিকা শক্তি হচ্ছে জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্ব, আধুনিক দৃষ্টিভঙ্গি। তুরস্ক কিন্তু এখন এক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতি, লিডার দুর্বলতা। অন্যদিকে সামরিক, প্রযুক্তি, ড্রোন ইন্ডাস্ট্রিতে বিশাল সাফল্য তারা অর্জন করেছে। তো আগামী 20 বছরে তুরস্ক ইউরোপ এশিয়ার প্রধান জ্বালানি রুটে পরিণত হবে, ড্রোন সুপার পাওয়ারে পরিণত হবে। পর্যটনে শীর্ষ 5 দেশের মধ্যে তারা আছে। TFX জেট দিয়ে শীর্ষ সামরিক খেলোয়াড় হচ্ছে তারা, হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এক সময়ের পতিত সাম্রাজ্য ছিল তারা, আজ আবার দাঁড়িয়েছে মাথা উঁচু করে। তুরস্কের গল্প আমাদের শেখায়, পতন শেষ নয়, শেষ তখনই যখন একটি জাতি উঠে দাঁড়ানোর শক্তি হারায়। তুরস্ক হারায়নি, সে লড়েছে, পুনর্জন্ম নিয়েছে, আর আজ সে পৃথিবীর সামনে এক প্রশ্ন রেখে দেয়, পরিবর্তন চাইলে আপনি কি পরিবর্তনের জন্য প্রস্তুত?